বিশুর সঙ্গে দানুর প্রায় হাতাহাতি হওয়ার জোগাড়। কি ব্যাপার? বিশুর কথাটা দানু একেবারে গাঁজাখড়ি বলে উড়িয়ে দিতে চায়। মুখ ভেঙচে বলে, বিশুটার যেমন বিদঘুটে চেহারা তেমনই উদ্ভট কল্পনা, ওর কথা কি আর বিশ্বাসের যোগ্য নাকি? বিশু তো এই কথা শুনে রেগে মেগে টং। কি এত বড় আস্পর্ধা! যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় একটা জলজান্ত সত্যকে ছ্যাবলা দানু সেরেফ গাঁজাখুরি বলে উড়িয়ে দিতে চায়। তেড়ে ফুঁড়ে সে বলে, দানুটা একটা নিরেট আহাম্মক, যেমনই ওর চেহারা হোঁতকা, বুদ্ধিটাও তেমনই ভোঁতকা ভোঁতা। মগজে ওর জঞ্জাল আর আবর্জনা ভরা। কাজেই মারামারি বাঁধতে কতক্ষণ। কিন্তু কথাটা কি? এক পাহাড়ি সাধু নাকি বিশুর দাদামশাইকে কি একরকম গুঁড়ো শুকতে দিয়েছিল, আর সেই গুঁড়ো শোকা মাত্র তিনি নাকি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। বিশুর অবশ্য তখনও জন্ম হয় নাই। সে শুনেছে তার দিদিমার মুখ থেকে। তার দাদামশাইয়ের বয়সী যেসব প্রাচীন লোকেরা গাঁয়ে বাস করেন, তারা বিশুর কথা ঠিক সমর্থন না করলেও একেবারে উড়িয়ে দিতেও পারেন না। তাদের মুখে আমরা শুনেছি তাদের যৌবনকালে এক পাহাড়ি সাধু তাদের গায়ে এসেছিলেন, এ কথা সত্যি। আর বিশুর দাদামশাই দাশরথীবাবুও হঠাৎ রহস্যজনকভাবে একদিন উধাও হয়ে যান, এটাও তাদের জানা কথা। তবে এ সাধুর গুঁড়ো শুকেই যে তিনি অদৃশ্য হয়েছিলেন, এ কথা তারা এখনো বিশ্বাস করতে পারেন না। কিন্তু বিশুর বুড়ি দিদিমা এখনো সেই অদ্ভুত ঘটনার কথা বলতে বলতে সেই সাধুর উদ্দেশ্যে যেসব মুখরোচক ভাষা প্রয়োগ করেন, তার না শোনানোই ভালো। বিশুর বাবা বেঁচে নেই, তিনি থাকলে না হয় তার কাছ থেকে আনুপূর্বিক ঘটনাটা জানা যেত, কিন্তু তিনিও এখন নাগালের বাইরে। গাঁয়ের নতুন কবিরাজ বিজন বিহারী বাবু সেদিন তার দোকানে বসে তামাক খাচ্ছিলেন। এমন সময় আমরা কয়েকজন তার কাছে গিয়ে হাজির। সঙ্গে বিশুও ছিল। বিজনবাবু একজন বেশ রসিক গোলপুরে লোক, নানা রকমের গল্প বলতে তিনি ওস্তাদ। সেদিন প্রসঙ্গক্রমে বিশুর দাদামশায়ের কথা উঠল। সমস্ত বৃত্তান্ত তার কাছে বলে দানু আবার ঠাট্টার সুরে হো হো করে হেসে উঠল। সেই হাসিতে আমরাও যোগ দিলাম। বিশু অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগল। কিন্তু গম্ভীর হয়ে বিজনবাবু বললেন, সব জিনিস হেসে উড়িয়ে দেওয়া যায় না। দ্রব্যগুণকে অবিশ্বাস করে করেই আমাদের এই অধঃপতন, আমাদের জাতির এই দুর্দশা, এই শোচনীয় পরিণাম। এমন সব গাছগাছরা গুণগাড়া আছে যার ক্ষমতা অতি অদ্ভুত। সাধারণ লোকেরা তার খোঁজ রাখে না, কাজেই বিশ্বাসও করতে চায় না। বাস্তবিক অনেক সাধু সন্ন্যাসী এ সমস্ত জিনিসের সন্ধান জানেন। এমন সব ওষুধপত্র জড়িবুটি তাদের জানা আছে, যা দিয়ে দুরারোগ্য ব্যাধি সারানোর তো সামান্য কথা, অসাধ্য সাধন করা যায়। কাজেই বিশুর দাদামশাই যে গুঁড়ো শুকে অদৃশ্য হয়ে যাবেন, তার বিচিত্র কি? এর চেয়েও আশ্চর্য ব্যাপার আমার জানা আছে, একেবারে সত্যি ঘটনা। আরে কবিরাজ মশাই বলেন কি? তারও মাথা খারাপ হলো নাকি? এতদিন পরে একজন সমর্থনকারী পেয়ে বিশু যেন হাঁপ ছেড়ে বাঁচল। দানু অস্পষ্ট স্বরে কি জানি বলল, বোঝা গেল না। আমাদের দলের ঘেন্টু এতদিন এ সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করে নাই। কবিরাজ মশাইয়ের কথা শুনে সে হঠাৎ বলল, হ্যাঁ কবিরাজ মশাই, আমি খুব বিশ্বাস করি। কোনো এক সন্ন্যাসীর দাওয়াই খেয়ে আমাদের চাকর বনমালী হাঁস হয়ে গেছিল। আমরা আর চুপ করে থাকতে না পেরে একসঙ্গে হো 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 করে হেসে উঠলাম। বিশু বললে, আর সেই হাঁসের ডিমের মামলেট বুঝি দিব্যি মজা করে তোরা খেতিস? ঘেন্টু রেগে মেগে বলল, তোর দাদামশাই গুঁড়ো শুকে উড়ে যেতে পারে, আর আমাদের চাকর ওষুধ খেলে হাঁস হতে পারে না? নিজের বেলায় আটিসুটি, আর পরের বেলায়। কবিরাজ মশাই বাধা দিয়ে বললেন, আহা ঝগড়া করো না। বিশুর দাদামশাইয়ের অদৃশ্য হওয়াটা যেমন বিশ্বাসযোগ্য, ঘেন্টুর চাকরের হাঁস হয়ে যাওয়াটাও
তেমনই স্বাভাবিক। দ্রব্যগুণের ক্ষমতা অতি বিস্ময়কর। শোনো একটি ঘটনা। এই বলে কবিরাজ মশাই হুঁকোটি নিচে নামিয়ে রেখে বলতে আরম্ভ করলেন। আমরা তখন নেহাত ছেলে মানুষ। পশ্চিমের এক শহরে বাবা চাকুরি করতেন, কাজেই আমরাও সেখানেই থাকতাম। শহরের ডাক্তার নরহরি দাস বাবার বিশেষ বন্ধু ছিলেন। নরহরি বাবু বেশ ভালো ডাক্তার, কিন্তু ভাগ্যদোষে পশার প্রতিপত্তি তেমন ছিল না। শহরের ছোকরা ডাক্তার শম্ভু সাহা তার চেয়ে অনেক বেশি পয়সা রোজগার করত, হাত যশও ছিল তার যথেষ্ট। এই নরহরি ডাক্তার কি করে যে হঠাৎ নেপাল রাজ্যে একটা চাকুরি জোগাড় করে ফেললেন তা জানি না। বেশ মোটা মাইনে, থাকতে হবে খাস কাঠমান্ডু শহরেই। নরহরি বাবুর পরিবারের মধ্যে 4 ছেলে, 1 মেয়ে, তার স্ত্রী। সবাইকে নিয়ে নরহরিবাবু নেপালে গিয়ে হাজির হলেন। কাঠমান্ডু শহরের উপর পাহাড়ের গায়ে মস্ত এক দোতলা বাড়িতে তিনি রাজার হালে বাস করতে লাগলেন। সরকারি চাকরি, মাস গেলে মোটা মাইনে, কাজেই বেশ সুখে স্বচ্ছন্দেই তার দিনগুলো কেটে যেতে লাগলো। একদিন এক পাহাড়ি লোক তার একটি ছেলেকে নরহরি ডাক্তারের কাছে নিয়ে এলো। কি যে অসুখ কিছুই বোঝা যাচ্ছে না। ছেলেটি দিন দিন শুকিয়ে যাচ্ছে, পেটে সময়ে সময়ে অসহ্য যন্ত্রণা হয়। নরহরিবাবু পরীক্ষা করে বুঝলেন ছেলেটির পেটে ক্যান্সার হয়েছে। দুরারোগ্য ব্যাধি, কোনো ওষুধ খাইয়ে একে ভালো করা অসম্ভব। একমাত্র উপায় হচ্ছে পেটে অপারেশন করা, তাতে যদি কোনো উপকার হয়। ডাক্তারবাবু ছেলেটিকে হাসপাতালে ভর্তি করিয়ে নিলেন আর পাহাড়িটিকে বললেন পরদিন এসে ছেলের সংবাদ নিতে। অপারেশন করা হলো, কিন্তু ছেলেটি বাঁচল না। পেটের ভিতর ক্যান্সার এমন মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল, এই অবস্থায় কেউ বাঁচতে পারে না। পরদিন সকালে পাহাড়িটি এসে যখন ছেলের মৃত্যু সংবাদ পেল আর শুনল ডাক্তারবাবু তার ছেলের পেটে ছুরি চালিয়ে তাকে মেরে ফেলেছে, তখন সে মুখে একটি কথাও বলল না। কিন্তু তার চোখ দুটো একেবারে আগুনের মতো ধকধক করে জ্বলে উঠল। মনে হলো চোখ দিয়ে যেন প্রতিহিংসার স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে। কাঠমান্ডু শহর থেকে কিছু দক্ষিণে ভাতগাঁও বলে একটা জায়গা আছে। একদিন বিশেষ একটা জরুরি কাজে ডাক্তারবাবুকে সেখানে যেতে হলো। 2-3 দিন সেখানেই থাকতে হবে তাকে। ডাক্তারবাবু যেদিন রোগী দেখতে ভাতগাঁও চলে গেলেন, সেই দিন দুপুরবেলা একজন সন্ন্যাসী হঠাৎ এসে হাজির নরহরিবাবুর বাড়িতে। তার সঙ্গে জড়িবুটি, মাদুলি, তাবিজ তো ছিলই, একরকম হজমি গুলি ছিল। তার গুণ অতি অলৌকিক। যে কোনো রকমের বদহজমের দোষ ওই ওষুধেই নাকি আশ্চর্য রকম সেরে যাবে। ডাক্তারবাবুর স্ত্রী সন্ন্যাসীর কাছ থেকে কিছু হজমি গুলি কিনলেন। এই নতুন জায়গায় আসার পর থেকেই ছেলেপিলেদের হজমের গোলমাল প্রায় রোজই হচ্ছে। যা খায় হজম হয় না কিছুতেই। কাজেই এরকম একটি দৈব ওষুধ সহজে হাতছাড়া করা যায় না। ওষুধ দিয়ে সন্ন্যাসী বিদায় নিল। ঘটনাচক্রে তাঁদের পাড়ার এক ভদ্রলোক সেদিন জঙ্গল থেকে একটা হরিণ শিকার করে বাড়ি ফিরলেন। কিছুটা মাংস নরহরি ডাক্তারের বাড়িতেও পাঠিয়ে দিলেন। রাত্রে মাংস খাবার পর নরহরিবাবুর স্ত্রী সন্ন্যাসীর দেওয়া সেই হজমিগুলি ছেলেমেয়েদেরকে খাইয়ে দিলেন। অদ্ভুত হজমিগুলির শক্তি, অলৌকিক তার গুণ, অসম্ভব তার প্রতিক্রিয়া। সেই রাত্রেই মাংসের সঙ্গে সঙ্গে নরহরিবাবুর 4 ছেলে আর মেয়েটি বিলকুল হজম হয়ে গেল। তাদের আর কোনো চিহ্নই পাওয়া গেল না। 2 দিন পরে নরহরিবাবু ফিরে এসে সব শুনে একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বুঝলেন এ সেই পাহাড়ি লোকটারই কারসাজি। সেই তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সন্ন্যাসী সেজে এসে প্রতিশোধ নিয়ে গেল। তার নিশ্চয়ই ধারণা ডাক্তারবাবুই বুঝি ইচ্ছে করে তার ছেলেকে মেরে ফেলেছে। বিজনবাবু চুপ করলেন। গল্পটা শুনে আমাদের মুখ দিয়ে আর হাসি বেরোলো না। যতই আজগুবি হোক, কাহিনীটা বড়ই করুণ। এক টিপ নস্যি নাকে দিয়ে কবিরাজ মশাই তারপর বললেন, হয়তো এও হতে পারে যে বিশুর দাদামশাই
কোনো গুঁড়ো শুকে অদৃশ্য না হয়ে হয়তো এই রকম কোনো হজমি গুলি খেয়ে বেমালুম হজম হয়ে গিয়েছিলেন। আমাদের কারোর মুখে কোনো কথা নেই। বিশু তখন ফ্যাল ফ্যাল করে কবিরাজ মশাইয়ের মুখের দিকে তাকাচ্ছে। অস্পষ্ট স্বরে দানুটা বলে উঠল, গাঁজা।